সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি আজ। মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি। সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ হার। অবৈধ যাতায়াতে ভারতীয় ধরন প্রতিরোধ চ্যালেঞ্জ, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। 5 বছরে 20,000 কোটি টাকা কুঋণ আদায় করেছে দুদক। শাস্তি না হলে দুর্নীতি নির্মূল সম্ভব নয়, বলছে টিআইবি। দেড় মাসের লকডাউনে 150 কোটি টাকা লোকসান দাবি রেল কর্তৃপক্ষের। ট্রেনে বেড়েছে পণ্য পরিবহন। গাজায় যুদ্ধবিরতিতে আন্তর্জাতিক মহলের চাপ। হামাস রাজি হলেও অনড় ইসরায়েল। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা মামলার জামিন শুনানি আজ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার ভার্চুয়াল আদালতে জামিনের এই শুনানির কথা রয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। প্রথম আলো জানায়, সোমবার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছু জানায়নি। পরে সোমবার রাতেই শাহবাগ থানায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রোজিনার বিরুদ্ধে মামলা করেন স্বাস্থ্য বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। প্রথম আলোর কারাবন্দী জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। তারা বলছেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করেন রাজধানীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করে সাংবাদিক নেতারা বলেন, তথ্য জানা জনগণের অধিকার। আজকের এই সমাবেশ থেকে ইতিমধ্যেই আমি লিখিতভাবে আপনাদেরকে দিয়েছি আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব এবং দাবিগুলি। আমরা বলতে চাই, আগামীকাল আমরা আমাদের সহকর্মী, আমাদের বোন রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির মাধ্যমে আমাদের মাঝে ফেরত চাই। প্রথম দাবি হচ্ছে রোজিনার নিঃশর্ত মুক্তি, তার মামলা প্রত্যাহার। রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত একের পর এক আমরা কর্মসূচি দিতে থাকব। সাংবাদিক হেনস্থার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে বক্তারা সরকারকে আমলা নির্ভর না হয়ে জনবান্ধব সরকার হওয়ার আহ্বান জানান। এই প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে নিয়মিত রাখতে হবে, না হয় সাংবাদিক সমাজ, এই মন্ত্রণালয়, এই আমলা, এদের বিরুদ্ধে এরা সাংবাদিক সমাজকে পিষে ফেলবে। রোজিনা কি চেয়েছিল? রোজিনা দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছিল। রোজিনা দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট কি করলে কি হয়? বাংলাদেশের পক্ষে টাকা হয়। সাংবাদিক রোজিনার মুক্তি ও সোমবারের সচিবালয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তারা। দুর্নীতিবাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা উচ্চপদস্থ কর্মচারী আছে, সেই দুর্নীতিবাজদের নিজেদের সেফ করার জন্য, নিরাপদে রাখার জন্যই তাকে এই হেনস্থার শিকার হতে হয়েছে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিকরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রোজিনার সংবাদে ক্ষুব্ধ হয়েই তাকে অপদস্থ করা হয়েছে। ঘটনাটা ঘটানো হয়েছে সেটি আমলাতন্ত্রের দুর্নীতিবাজ চক্রের কাজ, তারাই এটার পিছনে আছে। আমরা বলছি, আমরা এক হই, আমরা গোল হই, আমরা পরস্পরের হাত ধরি এবং আমরা আমাদের যা কিছু অন্যায় আমাদের উপর চেপে আছে বছরের পর বছর, সেই সমস্ত কালাকানুন যেন আমরা সবাই মিলে দূর করতে পারি, সেই আন্দোলন এবং সেই কর্মসূচিতে আমরা যেন এক হই। সাংবাদিকরা 1923 সালের ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলেরও দাবি জানান। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামিনের শুনানি বিষয়ে আরো জানাতে সিএমএম কোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি। তানভি, জামিন শুনানি কখন শুরু হতে পারে, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে?
আজকে জামিন শুনানির দিন ধার্য রয়েছে এবং আমি সকালেই রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে সকাল 10টার পরে যে কোনো সময় জামিন শুনানি শুরু হবে এবং যেহেতু আজকে ভার্চুয়ালি জামিন শুনানি হবে সেক্ষেত্রে তারা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে শুনানিতে অংশ নেবেন এবং বিচারক বাকি বিল্লাহ জুমের মাধ্যমে এই শুনানিতে অংশ নেবেন এবং তারা কিন্তু রোজিনা ইসলামকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাননি, ফলে রোজিনা ইসলামকে আজকে জামিন শুনানিতে হাজির করা হবে না। তিনি কাশিমপুর মহিলা কারাগারেই থাকবেন এবং রোজিনা ইসলামের আইনজীবী যেটি বলছিলেন যে তারা আশা করছেন যে আজকেই তার জামিনটি হয়ে যাবে এবং জামিনের অর্ডারটি যদি বিকেল নাগাদ কারাগারে পৌঁছে যায় সেক্ষেত্রে তার মুক্তি পাবে বলে তারা আশা করছেন। রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির 2টি ধারায় চুরির অভিযোগে এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের 2টি ধারায় 3 ও 5 ধারায় যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি কিন্তু প্রতিবেদন দেওয়ার জন্য 15 জুলাই দিন ধার্য রয়েছে এবং তার সহকর্মীরা যেটি বলছেন যেহেতু রোজিনা ইসলাম দীর্ঘদিন ধরেই গত কয়েক মাস ধরে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন করেছেন যাতে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার রোশানলে তিনি পড়েছেন এবং সে কারণেই তাকে ফাঁসানো হয়েছে বলে তারা মনে করছেন। এবং আজকে জামিন শুনানিতে রোজিনা ইসলামের স্বজন সহকর্মীরা এখনো এসে উপস্থিত হননি। 10টার পরে রোজিনা ইসলামের জামিন শুনানিটি শুরু হবে। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি। রোজিনা ইসলামের গ্রেপ্তারের খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। নিন্দা জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য হিন্দু, এবিসি নিউজ, বার্তা সংস্থা এপি ও এএফপি। সবাই রোজিনাকে স্বীকৃতি দিয়েছে দুর্নীতি অনিয়ম প্রকাশকারী সাংবাদিক হিসেবে। বিষয়টি নজরে রয়েছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুর্নীতি অনিয়মের খবর প্রকাশকারী হিসেবে খ্যাত সাংবাদিককে গ্রেফতার করল বাংলাদেশ। এই শিরোনামে সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের খবর প্রকাশ করে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি। প্রতিবেদনে অভিযোগ করা হয় করোনা ভাইরাস সংক্রমণের সময় স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়েও প্রতিবেদন করায় তাকে গ্রেফতার করা হয়েছে। এপির বরাত দিয়ে প্রায় একই রকম শিরোনামে সংবাদ দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সেখানে বাংলাদেশের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করে পরিচিতি পাওয়া এক সাংবাদিকের গ্রেফতারের কথা বলা হয়েছে। রোজিনা ইসলাম বাংলাদেশ কোভিড নিয়ে দুর্নীতি প্রতিবেদন করায় সাংবাদিক গ্রেফতার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের শিরোনাম ছিল এমন, যেখানে বলা হয় স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন এই নারী সাংবাদিক। এ খবর প্রকাশ পেয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। দেশটির সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে ঔপনিবেশিক আমলের দাপ্তরিক গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদককে। রোজিনার গ্রেপ্তারের ঘটনা নজরে নিয়েছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে উদ্বেগ জানান সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন জুডারিক। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না বলে জানান তিনি। এ ঘটনায় বক্তব্য দিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা মার্কিন সংস্থা কমিটি ফর টু প্রোটেক্ট জার্নালিস্ট। নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 5 বছরে দুদকের মামলা ও অন্যান্য উদ্যোগে ব্যাংকিং খাতে ফেরত এসেছে 20,000 কোটি টাকার কুঋণ, জানিয়েছে সংস্থাটি। সেই সাথে এই পর্যন্ত মানি লন্ডারিং আইনে করা শতভাগ মামলার পক্ষে রায় পেয়েছে দুর্নীতি দমন কমিশন। টাকা ফেরত আসা ইতিবাচক, তবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি নির্মূল সম্ভব নয়, বলছে টিআইবি। বেসিক ব্যাংকের 4,500 কোটি টাকা জালিয়াতির ঘটনায় মোট 61টি মামলা করে দুদক। দুর্নীতির মামলার দায়েরের জেরে খেলাপিরা এই পর্যন্ত ফেরত দিয়েছে প্রায় 1500 কোটি টাকা। কৃষি ব্যাংকে কেয়া কসমেটিক্স লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ছিল 111 কোটি টাকা। বিষয়টি নিয়ে দুদক মামলা করলে সুদে আসলে ব্যাংকের মোট পাওনা 121 কোটি টাকা পরিশোধ করে দেয় কেয়া কসমেটিক্স। গত 5 বছরে দুদকের মামলার প্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকের মোট 20,000 কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করেছে আসামিরা। গ্রেট অ্যাচিভমেন্ট। বিসমিল্লাহ গ্রুপের কয়েক হাজার কোটি টাকার মানি লন্ডারিং, টাকাটা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয়েছে। যমুনা ব্যাংকের একটা মামলায় টাকা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয়েছে। তো এটা তো চারটিখানি ব্যাপার না। তার কাজেই রেট অফ কনভিকশন সো ফার অ্যাজ ইট রিলেটস টু মানি লন্ডারিং, ইটস দ্য হাইয়েস্ট রেট অফ কনভিকশন বাংলাদেশে।
দুদকের এই সফলতা প্রশংসনীয় হলেও অর্থ আত্মসাতের বেশিরভাগ মূল হোতা থেকে গেছে আইনের আওতার বাইরে, বলছে টিআইবি। জড়িতদের আইনের আওতায় আনতে দুদকের আরও তৎপরতা প্রয়োজন, জানালো এই দুর্নীতি বিরোধী সংস্থা। যারা রুই কাতলা, তাদের কাছে তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই তথ্যের বিপরীতে তারা কতজনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে, সেই ধরনের দৃষ্টান্ত যদি তারা একটা বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে, তাহলে সেটি হয়তোবা একটু আরো অর্থবহ হবে। দেশের অর্থ আত্মসাতের মামলা সাফল্যের পাশাপাশি বিদেশে পাচার হওয়া প্রায় 1000 কোটি টাকাও ফিরিয়ে আনতে কাজ চলছে, জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের কারণে ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে প্রায় 1.5 মাস। তবে এই সময় বেড়েছে পণ্য পরিবহন। তারপরও প্রায় 150 কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। রেলমন্ত্রী জানান, আরও বেশি লোকসান ঠেকাতে রেলের ইঞ্জিন, বগি ও অন্যান্য যন্ত্রাংশ যেন বিকল না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 এপ্রিল থেকে বন্ধ রেল চলাচল। সরকারি নির্দেশনায় ঈদ যাত্রাতেও মেলেনি সেবা, তাই স্টেশনে ভিড় নেই, অলস পড়ে আছে ইঞ্জিন আর বগি। ট্রেন না চললেও থেমে নেই রক্ষণাবেক্ষণের কাজ। লকডাউনেও লাইন সচল রাখতে চলছে তদারকি। এই মেইনটেনেন্স হলো পিরিয়ডিক মেইনটেনেন্স, রুটিন মেইনটেনেন্স বা তাৎক্ষণিক যেটা সমস্যা হলে এটা মেইনটেনেন্স। তো হয়তো এখন তাৎক্ষণিক ফেলিউরটা কম আছে গাড়ি না চলাচলের কারণে, কিন্তু রুটিন মেইনটেনেন্সগুলি আমাদের এটা করতেই হয়। এটা না করলে সিস্টেম ঠিক থাকে না, এই জন্য আমরা সবসময় এই কাজগুলি করে যাচ্ছি। রেল মন্ত্রণালয়ের তথ্য মতে যাত্রী পরিবহন থেকে মাসে গড় আয় প্রায় 90 কোটি টাকা। ঈদে আয় বাড়ে 15 থেকে 20 কোটি টাকা। লকডাউনে ট্রেনে পণ্য পরিবহন বাড়ায় আয় হয়েছে প্রায় 30 কোটি টাকা। তারপরও 1.5 মাসে প্রায় 150 কোটি টাকা লোকসান। যে আর্নিংটা হয়, যা হয় মানে আমাদের মাসে যেটা আর্নিং হয়, যেহেতু টোটালটাই বন্ধ লকডাউন, কাজে টোটালটাই আমাদের মাইনাস। ইন্ডিয়ার থেকে আমাদের এটা অনেক বেড়ে গেছে এখন, মানে আর্নিংটা ওদের সঙ্গে এখন মালামাল যে পরিবহন আগে যেটা ইয়ে ছিল তার থেকে অনেক বেশি এখন মানে মালামাল আনা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় রেলের যন্ত্রাংশ বিকল হওয়ার শঙ্কা থাকে। বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান রেলমন্ত্রী। আমাদের যে সিগন্যালের সঙ্গে যারা জড়িত, তারপরে ট্র্যাক যারা দেখে মেইনটেনেন্স, যে ট্র্যাক ঠিক আছে কিনা, বা স্টেশনগুলোতে স্টেশন এই পাস দেওয়ার জন্য যে সিগন্যাল, এই সব সেই লোকগুলো কিন্তু সবাই অ্যাক্টিভ আছে এবং এগুলো যাতে না হয় চালু থাকে, সেটার জন্য এই মেইনটেনেন্সগুলো তো করাই। রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেন চলাচল বন্ধ থাকায় লোকসান হলেও করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকরী হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সবচেয়ে বেশি করোনা শনাক্তের হার চাঁপাইনবাবগঞ্জে। 2 মাস আগের শনাক্তের হার ছিল 0, তবে গত মঙ্গলবার শনাক্তের হার ছিল 63। সীমান্তের অন্য জেলাগুলোতেও বাড়ছে সংক্রমণ। প্রতিটি সীমান্তেই অবৈধ যাতায়াত থাকায় করোনার ভারতীয় ধরন প্রতিরোধ বড় চ্যালেঞ্জ, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ। গত বছর চাঁপাইনবাবগঞ্জে অন্য জেলার তুলনায় করোনা সংক্রমণ ছিল কম। এবার ফেব্রুয়ারির শেষে ও মার্চের মাঝামাঝি পর্যন্ত শনাক্তের হার ছিল 0, তবে এপ্রিলে বাড়তে থাকে সংক্রমণ। গত মঙ্গলবার 41 জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয় 26 জন। শনাক্তের হার 63। সারা দেশে এই হার 6 থেকে 8 ভাগ। যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরাতেও বাড়ছে রোগী। যশোরে ভারত ফেরত 30 জনেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 5 জনের শরীরে পাওয়া গেছে করোনার ভারতীয় ধরন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার কেন এত বেশি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তো ভারত থেকে যারা আসছে সেই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি, সেটা যদি হয়ে থাকে তাহলে এটা সংক্রমণ বাড়ার একটা কারণ। তো সকল সীমান্তবর্তী জেলার সিভিল সার্জন মহোদয়কে নির্দেশ দেওয়া আছে যে যারা আসবে তাদের সকলকেই 14 দিনের অবশ্যই কোয়ারেন্টাইন থাকতে হবে। ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছে সরকার, তবে সীমান্ত দিয়ে চোরাই পথে যাতায়াত বন্ধ হয়নি। অনেকেই ভারত থেকে ফিরে মিশে যাচ্ছে জনস্রোতে। অবৈধ যাতায়াতকারী যারা, তারা সবসময় সুযোগ খুঁজে যে কখন দুর্বল পয়েন্ট আসবে। এখন এই করোনা পরিস্থিতি তাদের জন্য একটা সুযোগ। তারা মনে করেছে যে তৎপরতা কমে যাবে এবং বৈরী আবহাওয়ায় যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা কমিয়ে দেবে এবং এই সুযোগে তারা তাদের কাজ চালিয়ে যাবে।
তো আমরাও সেটা বুঝতে পেরে আমরাও আমাদের তৎপরতা বৃদ্ধি করে অবৈধভাবে ভারত থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে নেওয়া যাচ্ছে না, যার কারণে করোনার ভারতীয় ধরন ছড়ানোর শঙ্কা থাকছেই। দেশে আসলে শুধু বৈধভাবে না, অবৈধভাবেও অনেক বাংলাদেশিরা ভারতে যেয়ে থাকে এবং তারা অবৈধভাবে ফিরেও আসে। এদেরকে অনেক সময়ই আমাদের আইডেন্টিফাই করা অসুবিধা হয়ে যাচ্ছে এবং তাদের ক্ষেত্রে আসলে এটা খুবই আমাদের কাছে ঝুঁকি এবং চ্যালেঞ্জ যে তারা যদি পজিটিভ নিয়ে আসে সেই ক্ষেত্রে এটা কমিউনিটিতে ছড়ানোর খুবই বেশি সম্ভাবনা আছে। এ পর্যন্ত 9 জনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। সীমান্তবর্তী জেলা ছাড়াও শনাক্তের হার বাড়ছে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট মহানগরীতে টিকার মজুদ শেষ হয়েছে গত 9 মে। পরবর্তীতে সুনামগঞ্জ ও গোয়াইনঘাট থেকে টিকা এনে 2-1 দিন চালানো হয়। এদিকে এখনও প্রায় 15,000 মানুষের টিকার দ্বিতীয় ডোজ বাকি রয়েছে। এই অবস্থায় যথাসময়ে টিকা প্রাপ্তি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, টিকার মজুদ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে আর কবে নাগাদ টিকা আসতে পারে? আসলে কবে নাগাদ টিকা আসতে পারে সেই বিষয়টি তো স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাপার। সেই বিষয়টা নিয়ে কিন্তু উদ্বিগ্ন সিলেটে যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন, একই সাথে যারা এখনো দ্বিতীয় ডোজটি দিতে পারেননি সবাই। জানিয়ে রাখবো সেটি হচ্ছে সিলেট মহানগরী টিকা শেষ হয়ে যায় চলতি মাসের 9 মে এবং পরবর্তীতে গোয়াইনঘাট এবং সুনামগঞ্জ থেকে কিছু টিকা এনে দেয়া হয় এবং সিলেট জেলার টিকাও কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ জেলার বিভিন্ন উপজেলায় যে টিকাগুলো দেয়া হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে ঈদের আগেই। তো এখন পর্যন্ত তথ্য অনুযায়ী সিলেট মহানগরীতে টিকা পেয়েছেন প্রথম এবং দ্বিতীয় ডোজ মোট 60,000 মানুষ। তবে এখনো 15,000 মানুষ বাকি রয়েছেন যারা টিকার প্রথম ডোজ দিয়েছেন কিন্তু তারা দ্বিতীয় ডোজটি আসলে দিতে পারেননি। তো সেদিক থেকে বলতে গেলে মানুষ কিন্তু উদ্বিগ্ন রয়েছেন এবং কবে নাগাদ এই টিকা দিতে পারবে সেই নিয়েও শঙ্কা রয়েছে এবং কর্তৃপক্ষ অর্থাৎ জেলার সিভিল সার্জন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে টিকার নতুন চালান না আসা পর্যন্ত কিন্তু এই 15,000 মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া যাচ্ছে না এবং নতুন করে কাউকে আসলে টিকার আওতায় আনা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে আসলে সিলেটের স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সিলেটের আপামর জনসাধারণ সবাই উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। দেখছেন বিরোধীহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। খুলনায় বন্ধ সরকারি পাট কলেজ শ্রমিকরা এখনো পাওনা বুঝে পায়নি, ঘুরছেন মিল কর্তৃপক্ষের দ্বারে দ্বারে। বিশ্বে একদিনে করোনায় 12,700 জনের মৃত্যু, শনাক্ত 6,50,000। ভারতে প্রাণ গেল 3,880 জন। ইচ্ছে বিভিন্ন জেলা থেকে আজও ঢাকায় ফিরছেন অনেকে। মাদারীপুরে বাংলাবাজার ফেরিঘাটে বাড়তে শুরু করেছে যাত্রীর সংখ্যা। ঘাটের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ফেরিঘাটটিতে। ফেরিঘাটের 3 নম্বর যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটটিতে রয়েছি এবং আমি দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ মূলত এখন বাড়তে শুরু করছে। আপনাকে আমি একটু দেখাতে চাচ্ছি যে আমার পেছনে ফেরিঘাটের 3 নম্বর ফেরিঘাটের যে পন্টুন রয়েছে সেই পন্টুনে কিন্তু অনেক মানুষ কিন্তু যাত্রীরা কিন্তু এই মুহূর্তে ফেরি পারাপারের অপেক্ষা রয়েছে। আপনাকে একটু দেখিয়ে রাখতে চাচ্ছি যে ফেরি কিশোরী এই মুহূর্তে 3 নম্বর ফেরিঘাটে কিশোরী রয়েছে ফেরিটি কিন্তু ইতিমধ্যে প্রায় অনেক যাত্রীদের ইতিমধ্যে ফেরিতে উঠেছে এবং অনেক যাত্রী কিন্তু ফেরিতে এখন অপেক্ষমান রয়েছে যে তারা ফেরিতে উঠবে। কিন্তু এই মুহূর্তে অন্য কোনো ফেরি ঘাটে না থাকে কিন্তু অনেক যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি যে ঘাট এলাকায় কিন্তু অন্য ফেরি আসার অপেক্ষায় রয়েছে এবং এর অধিকাংশ যাত্রী কিন্তু দক্ষিণাঞ্চলের খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে এই ঘাটে এসেছে ঢাকায় যাওয়ার জন্য। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু বরিশাল এবং খুলনা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকেই মানুষজন যাচ্ছেন না, তার আবার ঢাকা থেকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ঘাটটি দিয়ে কিন্তু
দক্ষিণাঞ্চল বিভিন্ন জেলায় যাচ্ছে। আপনাকে আমি একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি যে এই যে 3 নম্বর ফেরিঘাটটিতে শুধুমাত্র মানুষই নয়, পাশাপাশি ব্যক্তিগত এবং যানবাহন এবং অ্যাম্বুলেন্সও কিন্তু রয়েছে ঘাটটিতে, এবং সকাল থেকে কিন্তু এই ঘাটে যে যাত্রীদের চাপ সেটি কিন্তু আমরা এই লক্ষ্য করছি। আমি কথা বলেছি ঘাটে যে বাংলাবাজার ঘাটের যিনি বিআইডব্লিউটিসির ম্যানেজার রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘাটে কিন্তু যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করার জন্য পদ্মা নদী কিন্তু ফেরিতে 16টি ফেরি চালু রাখা হয়েছে এবং প্রতিটি ফেরি কিন্তু যাত্রী বোঝাই হলেই কিন্তু তারা কিন্তু চলেছে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের কথা আপনি জানতে চাচ্ছেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্নভাবে এখানে দায়িত্বে রয়েছেন এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সেজন্য কিন্তু তারা কাজ করছেন। সার্বিকভাবে আমরা বলতে পারি যে সকাল 9টার পর থেকে কিন্তু এই বাংলাবাজার নৌটিতে কিন্তু যাত্রীদের চাপ অনেক বেড়েছে এবং এই আমাদেরকে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ যে দুপুর পর্যন্ত এই চাপ কিন্তু অব্যাহত থাকতে পারে বলে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে ঘাটের পরিস্থিতি। বাংলাবাজার ফেরিঘাট থেকে জানাচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। নিষিদ্ধ চ্যাটিং অ্যাপ স্ট্রিমকার, এর মাধ্যমে সুন্দরী তরুণীদের সঙ্গে আড্ডা দেওয়া যায়, কিন্তু তার জন্য দিতে হয় ডিজিটাল কারেন্সি। এই অ্যাপে প্রায় 2.5 লাখ বাংলাদেশের অ্যাকাউন্ট রয়েছে, যাদেরকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। 4 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিচ্ছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। স্ট্রিমকার অ্যাপের মাধ্যমে আড্ডা দিয়ে ঘরে বসে হাজার হাজার টাকা উপার্জনের বিজ্ঞাপন দেয়া হয়। এতে আকৃষ্ট হয়ে অনেক সুন্দর তরুণী ও সেলিব্রিটি যুক্ত হন নিষিদ্ধ এই অ্যাপে। বিজ্ঞাপনটি নজরে আসে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের। গ্রেপ্তার করা হয় অবৈধ কাজের সাথে জড়িত 4 জনকে। পুলিশ জানায় অ্যাপটি পরিচালিত হয় বিদেশ থেকে। আছে বাংলাদেশের এজেন্ট, যারা বিদেশি অ্যাডমিনের কাছ থেকে বিনস নামে ডিজিটাল কারেন্সি কেনেন। তারাই সুন্দরী তরুণীদের হোস্ট হিসেবে নিয়োগ দেন। অ্যাপ সদস্যরা এজেন্টের কাছ থেকে টাকা দিয়ে বিনস কিনে সুন্দরীদের উপহার দেন। তাহলেই সুযোগ পাওয়া যায় আড্ডার। আমরা যেটা হচ্ছে এই যে অ্যাপের বাংলাদেশে যারা হোস্টিং নিয়েছে তারা 12 থেকে 15 জন আছে এবং এই 12-15 জন তারা সাব এজেন্ট নিয়ে করেছে। এই সাব এজেন্টের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটি, যেটা আগেই বলা হয়েছে, ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া সুন্দরী মেয়েদেরকে তারা লাইভে রেখে তাদেরকে বেতন দেওয়ার মাধ্যমে তাদেরকে লাইভে রেখে এবং যারা ভুক্তভোগী তারা এই যে বিনস এবং জেমস ক্রয় করে তাদেরকে গিফট করে। পুলিশ বলছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশে থাকারা টাকা উত্তোলন করেন, আর কোরিয়ান ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার হয় টাকা। বেসরকারি আন্তর্জাতিক ব্যাংকের মাধ্যমেও টাকা গেছে অনেক। তো এইটা আসলে পরবর্তীতে তদন্তের সাথে আমরা বলতে পারছি না, কিন্তু যেটা আমরা ধারণা করি প্রতি মাসে 100 কোটি টাকার উপরে পাচার হয়ে যায়। আন্তর্জাতিক ব্যাংক ও দেশীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এতে কোনো সম্পৃক্ততা থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক সহ অর্ধশত নেতার বিরুদ্ধে সংগঠনের তহবিল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। এ ব্যাপারে অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি করেছে দুদক। দুদক জানায়, হেফাজতে ইসলামের শীর্ষ এই নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজে আগত বৈদেশিক সহায়তা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ ব্যাংক ও দুদকের গোয়েন্দারা যাচাই বাছাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনায় বন্ধ হওয়া 9টি সরকারি পাটকলের স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা এখনও পাওনা বুঝে পাননি। পাওনার জন্য স্থায়ী শ্রমিকেরা 9 মাস, বদলি শ্রমিকেরা প্রায় 2 বছর ধরে ঘুরছেন মিল কর্তৃপক্ষের দ্বারে দ্বারে। মিলেছে কেবল আশ্বাস। ন্যায্য পাওনা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন পাটকল শ্রমিকেরা। গত বছরের 1 জুলাই খুলনা অঞ্চলের 9টি পাটকল সহ দেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয়। এতে কর্মহীন হয়ে পড়েন এই অঞ্চলের 9,000 স্থায়ী শ্রমিক। এর আগে 2019 সালে পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন ঘোষণার সাথে সাথে কর্মহীন হয়ে পড়েন এসব মিলের আরও 21,000 অস্থায়ী শ্রমিক। 2 বছরেও অস্থায়ী শ্রমিকরা বুঝে পায়নি পাওনা মজুরি। কবে পাবেন তার কোনো নিশ্চয়তাও নেই। অন্যদিকে ব্যাংক হিসাবে জটিলতা, আইডি কার্ডে ভুল কিংবা মামলা, এমন নানা কারণে স্থায়ী শ্রমিকরাও পাওনা বুঝে পাচ্ছেন না। কইছে যে 2 মাস পরে টাকাটা দেব,
এখন 2 মাস করতে করতে 2 বছর হয়ে গেছে। লেখাপড়া করাইতে পারি না পোলাপান, এই পোলাপান কোনার একটু কাজও দিতে পারি না লকডাউনের কারণে। আমিও কাজ করতে পারি না, আমার ঘরের স্বামীও আমি কাজ করতে পারি না। চালু করার কোনো নামগন্ধ তো দেখতেইছি না। সেই সাথে বদলি শ্রমিক সহ আজ পর্যন্ত অনেকেরই পেমেন্ট বা বেতন করি আমরা পাইনি। পাওনার দাবিতে মাঝে মধ্যে রাজপথে কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকরা। দৈনিক ভিত্তিক বদলি শ্রমিকদের, স্থায়ী শ্রমিকদের যে সমস্যা আছে দ্রুত সমাধান করে তাদের পেমেন্টটা করা, নামের যেগুলো সংশোধন করে তাদের পেমেন্ট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাটকল কর্মকর্তারা বলছেন, স্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। টাকা দেওয়ার জন্য তারা হয়তো কাজ করতেছে, এখন এটা হলে ওটা হাতে দেবে এরকম কথা। পাওনা পরিশোধের পাশাপাশি দ্রুত মিলগুলো বেসরকারি খাতে চালু করার দাবি জানান শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আম উৎপাদনকারী জেলা নওগাঁয় আজ থেকে গুটি আম গাছ থেকে নামানোর মধ্য দিয়ে আম পাড়া শুরু হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়া এবছর জেলায় আমের বাম্পার ফলন পেতে যাচ্ছেন আম চাষিরা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, এবছর কেমন ফলন হয়েছে আর কৃষকরা কেমন লাভের আশা করছেন? আপনি জানেন যে দেশসেরা আম উৎপাদনকারী জেলা নওগাঁয় কিন্তু আপনার এবছর শুরুতে আমের কিছুটা উৎপাদন ব্যাহত হবার শঙ্কা দেখা দিয়েছিল প্রচন্ড খরার কারণে এবং অনাবৃষ্টির কারণে, কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টিপাত হবার ফলে সেই শঙ্কাটা কিন্তু কাটিয়ে গিয়েছে। এখন আম চাষিরা যেটি বলছেন যে এবারে তারা এখন পর্যন্ত যে আমটি আছে সেটি যদি থাকে তারা বাম্পার ফলন পেতে যাচ্ছেন। অর্থাৎ ধরেন গত বছর এখানে 3 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল, কিন্তু এবারে কিন্তু আরো 50,000 অতিরিক্ত আম উৎপাদন হবে বলে কৃষি বিভাগটা কর্মকর্তারা মনে করছেন। এবারে এর কারণ হিসাবে কৃষি বিভাগের কর্মকর্তারা যেটি বলছেন যে গত বছরের চেয়ে প্রায় 1000 হেক্টর জমিতে কিন্তু অতিরিক্ত আম চাষ করা হয়েছে। এবছর জেলায় মোট 26,000 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে এবং এখানে কৃষি বিভাগের কর্মকর্তারা দাবি করছেন যে কমপক্ষে 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন করা হবে। আপনাকে আর কি তথ্য জানাই যে করোনা পরিস্থিতির মধ্যে আম বেচা কিনা নিয়ে কিন্তু একটা শঙ্কা থাকলেও শেষ মুহূর্তে কিন্তু কৃষি বিভাগের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা যেটি বলছেন যে খাদ্যপণ্য সরবরাহে কোনো বাধা না থাকায় এখানে আম সরবরাহে কোনো সমস্যা হবে না এবং কৃষকরা ঠিক মতো আম বেচা কিনা করতে পারবেন। আপনাকে জানাই যে গতকাল আমার সঙ্গে কথা হয় এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হুদার ওয়াদুদের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে এবারে আম নির্বিঘ্নে বেচা কেনার জন্য প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। যারা আম চাষি বাইরে থেকে আসবেন তাদের থাকা খাওয়া সহ তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে জানাই যে গতকাল কিন্তু ভার্চুয়াল একটি মিটিং এ খাদ্যমন্ত্রী এবং ওই আসনের সংসদ সদস্য সাধন সুন্দর মজুমদার জানিয়েছেন যে আসলে এবারে করোনা পরিস্থিতির মধ্যে ব্যাপকভাবে আম উৎপাদন হয়েছে, কিন্তু এই আমের যেন ন্যায্য মূল্য কৃষকরা পান সে বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন বিশেষ করে পোরশা, সাপাহার, নিয়ামতপুরের উপজেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন যেন যারা আম ব্যবসায়ী বাইরে থেকে আসবেন তাদের নিরাপত্তার বিষয়টি এবং তাদের থাকা খাওয়ার বিষয়টি যেন নিশ্চিত করা হয়। আপনাকে আম পাড়ার তারিখটি আমি জানাতে চাই। আপনি জানেন যে আজ থেকে শুরু হচ্ছে গুটি আম পাড়া, আর আপনার রানী পছন্দ, গোপালভোগ আম পাড়া হবে 27 মে, ক্ষীরসাপাত, হিমসাগর আম পাড়া হবে 2 জন, নাগফজলি আম পাড়া হবে 4 জন, ল্যাংরা আম পাড়া হবে 10 জন, ফজলি আম 20 জন, আমরুপালি 22 জন, আরশিনা, বাড়ি ও ঝিনুক আম পাড়া হবে 8 জুলাই। আপনাকে আরেকটি তথ্য দিয়ে আমি শেষ করব। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু নওগাঁ জেলা ধানের পাশাপাশি কিন্তু আম উৎপাদনকারী শীর্ষ জেলায় পরিণত হয়েছে এবং এবছর কিন্তু জেলায় প্রায় 500 কোটি টাকার আম বেচা কিনা হবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন। এই ছিল আমার কাছে নওগাঁ পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম। করোনায় বিপর্যস্ত দেশের শেয়ার বাজার এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন নতুন কমিশনের নানা উদ্যোগে 1 বছরের ব্যবধানে গতি ফিরে এসেছে শেয়ার বাজারে। এ সময় বেড়েছে মূল্যসূচক, লেনদেন ও বাজার মূলধন। দেশের শেয়ার বাজারকে বিশ্বে পরিচিতির পাশাপাশি শক্তিশালী বাজার হিসাবে গড়ে তোলায় নতুন কমিশনের লক্ষ্য বলে জানান বিএসইসির চেয়ারম্যান। গেল বছর করোনা সংক্রমণ এবং সাধারণ ছুটির প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের শেয়ার বাজার। এতে ঢাকায় স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন নেমে আসে 500 কোটি নিচে। প্রধান সূচক নেমে যায় 4000 পয়েন্টের নিচে।
বাজারের এমন পরিস্থিতিতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে গেল বছরের মাঝামাঝিতে বিএসইসিকে ঢেলে সাজানো হয়। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শিবলি রুবাইয়াতুল ইসলাম। বাজার বিশ্লেষণে দেখা গেছে নতুন কমিশনের 1 বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। 1 বছরে ডিএসইএক্স সূচক বেড়েছে 43% এবং বাজার মূলধন বেড়েছে 56%। গত 1 বছর ধরে আসলে মেইনলি করোনার কারণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছি। আমাদের বিনিয়োগকারী, অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতি সবাই ক্ষতিগ্রস্ত বা বাধার সম্মুখীন। তারপরেও আমরা চেষ্টা করেছি কোনোভাবেও ডিসিপ্লিন এবং গভর্নেন্স লেভেলটা যাতে নিচে না নামে বরং আরো উন্নতি লাভ করে সেদিকে নেওয়ার জন্য। বাজার সংশ্লিষ্টদের মতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও শেয়ার বাজারের উন্নয়নে লকডাউনে শেয়ার বাজার খোলা রাখা, স্বচ্ছতা নিশ্চিতে একাধিক আইপিও বাতিল, সম্মিলিতভাবে 30% ও এককভাবে ন্যূনতম 2% শেয়ার না থাকা কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ও সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিশন। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করেছেন এবং কেউ যাতে সিরিয়াল ট্রেডিং করে, কেউ যাতে ম্যানিপুলেশন করে বাজারকে প্রভাবিত করতে না পারে সেজন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপগুলির কারণে আজকে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে এবং বিনিয়োগকারী রাস্তা ফিরে এসেছে। শেয়ার হোল্ডার পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ সেটা ইন্ডিভিজুয়ালি 2% এবং সমষ্টিকভাবে 30%-এর কথাই বলি। সেখানে কিন্তু বর্তমান কমিশন একটা কঠিন অবস্থান নিয়েছে এবং এতে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। শক্তিশালী ও গতিশীল শেয়ার বাজার পেতে এসএমই কোম্পানিকে পুঁজিবাজারে আনা, বাজারকে আধুনিক করা সহ আরও অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএসইসি। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সভায় চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দেশে অপ্রদর্শিত অর্থের পরিমাণ কত তার সুনির্দিষ্ট কোনো হিসেব নেই। এনবিআর এর হিসেবে স্বাধীনতার পর থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জরিমানা দিয়ে বৈধ করা হয়েছে প্রায় 18,500 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রেকর্ড 14,295 কোটি টাকার অবৈধ সম্পদকে নগদ টাকা, এফডিআর, সঞ্চয়পত্র এবং শেয়ার হিসেবে দেখিয়ে বৈধ করেছেন 10,000 মানুষ। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর হিসেবে পেয়েছে 1,439 কোটি টাকা। অর্থমন্ত্রী জানালেন, আগামী বাজেটেও এই সুযোগ থাকছে। এবারও কন্টিনিউ করব। অপ্রদর্শিত টাকা যতদিন পর্যন্ত প্রদর্শিত না হবে ততদিন আমরা কন্টিনিউ করবো। এগুলাকে যদি রেগুলারাইজ না করে, যদি মেইন স্ট্রিমে না নিয়ে আসেন, তাহলে অর্থনীতি যেখান থেকে টাকাটা চলে গেছে সেই অর্থনীতি কিন্তু আপনার প্রপার ওয়েতে ট্রিটমেন্ট পাবে না। করোনাকালে মাথাপিছু আয় বাড়ার কারণ হিসেবে মন্ত্রী বলেন, সরকার ঘোষিত প্রণোদনা, রেমিটেন্সের রেকর্ড সহ অর্থনীতির বিভিন্ন সূচকের ভালো অবস্থানের ফলে মাথাপিছু আয় এবং মোট দেশজ উৎপাদন বেড়েছে। অসাধারণ হলো আমাদের বিশ্বাস করতে হবে আমাদের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস, সামষ্টিক অর্থনীতির যে গতিধারা, প্রত্যেকটা এখন উন্নতির দিকে, কোনোটাতেই নেগেটিভ কোনো কিছু নাই। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় 8,784 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 9টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া হবে প্রায় 29,000 কোটি টাকা, যা এবারের চেয়ে 2,200 কোটি টাকা বেশি। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে, পাশাপাশি গুরুত্ব পাবে তেল গ্যাস বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকারের একটি অগ্রাধিকার খাত। 2009-10 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 2,644 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা বেড়ে হয়েছে 24,768 কোটি টাকা। করোনার মধ্যেও চলছে বিদ্যুৎ খাতের নানা প্রকল্প বাস্তবায়ন। ধারাবাহিকতা ধরে রাখতে আগামী বাজেটে 26,118 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবে 2,860 কোটি টাকা। জ্বালানির 2800 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা আমাদের নিজস্ব অর্থ, 800 কোটি টাকার মতো আমাদের দরকার, খুব বেশি না, কারণ নিজেদের অর্থ দিয়ে আমরা জ্বালানিতে বেশিরভাগ প্রজেক্ট করছি। বিদ্যুতেও প্রায় 1,000 কোটি টাকার মতো আমাদের নিজস্ব অর্থ থাকবে। অ্যানুয়াল পারফরমেন্সেও আমরা সবার উপরে থাকি,
এডিবিতেও অ্যাচিভমেন্টও আমরা সবসময় উপরে থেকে থাকি, আশা করছি এবারও তাই থাকা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের সাফল্য ম্লান হচ্ছে সঞ্চালন আর বিতরণের ব্যর্থতায়, তাই এর উন্নয়নে বাড়তি নজর থাকবে আগামী অর্থবছরে। আর তেল গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নত করতে নতুন উদ্যোগ নেওয়া সহ দ্রুত শেষ করা হবে চলমান প্রকল্পগুলো। যখনই ডিমান্ড বাড়ছে গ্যাসের, ওখানেই তো গ্যাসের সমস্যা হচ্ছে, আমাদের মানে নতুন লাইনগুলো সংস্কার করতে হচ্ছে, আমাদের প্রেশারগুলো ঠিক করতে হচ্ছে, অনেক জায়গাতে প্রেশারে কমপ্লেন আসে। হ্যাঁ, বিদ্যুৎকেও গ্যাস দিয়ে সাপোর্ট দিতে হয়, ইন্ডাস্ট্রিতেও গ্যাস দিয়ে সাপোর্ট দিতে হয়। বিভিন্ন এলাকাতে এখনও ভোল্টেজ সমস্যা হচ্ছে না, সেইগুলি সেখান থেকে বেরিয়ে আসা এই একটা বড় বিষয়। আর যেসব জায়গায় ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হচ্ছে। চলতি বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি রাখা হয়েছে ৯,০০০ কোটি টাকা। আগামীতে ভর্তুকি বরাদ্দ থাকতে পারে ৫,০০০ কোটি টাকা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাত থেকে নিষিদ্ধ হলো সমুদ্রে মাছ ধরা। নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৩ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের সমুদ্রসীমা ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সমুদ্রগামী জেলেদের জন্য থাকছে প্রণোদনা। মার্চ এপ্রিল ২ মাস ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ৩ সপ্তাহ পর আবারও সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। মে জুনে নদীতে তেমন একটা ইলিশ থাকে না, তবে সমুদ্র এলাকায় পাওয়া যায় কিছু ইলিশ। তাই এই সময় সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় হতাশ জেলেরা। এখন সরকার আবার যদি ৬৫ দিনের অভিযান দেয় তাহলে তো আমরা না খাই মরতে হইব। ১ মাস অভিযানটা দেব, আর আমাদের যে জালিয়ার যে চাউলটা সরাসরি জন আমাদের জালিয়ার হাতে আমরা পাই, কোনো নেতা কর্মীর হাতে জন এইটা জন না পাই। তবে মৎস্য বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে জেলেদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। জেলে পরিবারের জন্য মাথাপিছু ৮৬ কেজি হারে ভিজিএফ খাদ্য সহায়তা বরাদ্দ এসেছে। এগুলো আমরা ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ প্রদান করেছি, অতি দ্রুত যেন মৎস্যজীবীদের ঘরে পৌঁছায়। এদিকে নিষেধাজ্ঞা শুরু থেকেই যথাযথ সহায়তা না পেলে বাধ্য হয়ে মাছ শিকার করতে হবে বলে জানিয়েছেন অনেক জেলে। তাদের দাবি, এই সময় বাংলাদেশের জলসীমায় নির্বিচারে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। ভারতের জেলেরা হেরা আইয়া মাছ ধরে, আমাকে এলাকায় আইয়া শতে শতে জেলেরা আইয়া মাছ ধরে নেয়। সাগরে ভারতীয় জেলেদের প্রবেশ বন্ধে নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত পদক্ষেপ থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখতে পারে, এর জন্য আমাদের টিমটা কন্টিনিউয়াস কাজ করবে এই ৬৫ দিন, এবং তারা যাতে না যেতে পারে, পার্শ্ববর্তী কোনো দেশের কেউ বর্ডার ক্রস না করে আমাদের এলাকায় মাছ না ধরতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করলে কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের ৫০০ বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে ১০২ নম্বরে বাংলাদেশ। সম্প্রতি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, শেরপুর, নরসিংদী ও পাবনায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবছরের মে মাসে প্রতিদিনই কোথাও না কোথাও বজ্রপাত হচ্ছে। মে মাস এলেই বাড়তে থাকে কালবৈশাখী ঝড় আর বজ্রপাত। আবহাওয়া বিজ্ঞান বলে, প্রখর সূর্যকিরণে তাপপ্রবাহ, বায়ুমণ্ডলে তাপ বৃদ্ধির সঙ্গে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয় বাষ্প মিলে গেলেই শুরু হয় বজ্রপাত, ঝড়ো হাওয়া, বৃষ্টি। বজ্রপাতে ২০১৬ সালে ৮৯ জন মারা যায়। এরপর থেকে প্রায় প্রতি বছরই মৃত্যু বাড়ছে। এবছর গত বুধবার নেত্রকোনা, ফরিদপুর, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে ১৮ জন মারা যায়। আবহাওয়া অফিস বলছে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তথ্য মতে বিশ্বের শীর্ষ বজ্রপাত প্রবণ এলাকার তালিকায় রয়েছে পাবনা, নরসিংদী ও শেরপুর। লাইটনিং হট স্পট কিন্তু সিলেকশন করেছে, এর মধ্যে 3টি হট স্পট হলো বাংলাদেশে। একটা হলো শেরপুরে, একটা হলো নরসিংদীতে এবং আরেকটি হলো পাবনায়। এই 3 ডিস্ট্রিক্টের 3টি লোকেশনকে মানে লাইটনিং মানে হট স্পট হিসেবে কিন্তু তারা চিহ্নিত করেছে। অর্থাৎ সারা পৃথিবীতে যত লাইটনিং হয় সিকুয়েন্সিয়ালি যদি ৫০০ স্থাপনা ওরা সিলেকশন করেছে, তার মধ্যে ১০২ নম্বর স্থাপনা হলো বাংলাদেশে অবস্থা। বজ্রপাত অত্যন্ত শক্তিশালী একটি বায়ুমণ্ডলীয় দুর্যোগ বলে ঘোষণা করেছে সরকার। তারা বলছেন, পূর্বাভাস জানতে নাসার সাথে পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে। এর মধ্যে আধুনিক গাণিতিক মডেলও গঠন করা হয়েছে। নাসার সহায়তা আমরা হাই ইম্প্যাক্ট ওয়েদার অ্যাসেসমেন্ট টুল বলা হয়, এটাকে হাই ওয়াট সিস্টেম, এবং সেটা ইসি মোড এবং নাসার সহায়তা আমরা আমাদের মানে সার্ভারে বসাবো এবং পরবর্তীকালে লাইটনিং আর থান্ডারস্টর্ম একই বিষয়, সেইটাকে আরও ক্লোজলি মনিটর করার জন্য আমরা সেই ব্যবস্থা অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আমি আবারও বলি,
কোভিডের কারণে কিন্তু নাসা সায়েন্টিস্টরা কিন্তু এখানে আসতে পারছে না। বজ্রপাতের পূর্বাভাস জানতে 2 বছর আগে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে একটি অ্যাপস তৈরি করার কথা থাকলেও এখনও তা হয়নি। তবে সারা দেশে 8টি স্থানে বজ্রপাত গণনার ডিভাইস বসানো হয়েছে। মৃত্যু এড়াতে ঝড়ের সময় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অচিরেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতির আশা করছে হামাস। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে একথা বুধবার জানিয়েছে হামাসের এক কর্মকর্তা। যদিও যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। চলমান সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানায়, হামাসের সঙ্গে সংঘাত বন্ধ করে ইসরায়েলকে যুদ্ধবিরতির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন বাইডেন। তবে গাজায় হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গাজায় হামলার বিষয়ে ইসরায়েলিদের পক্ষে সাফাই গাওয়ায় নিজ দলেই তীব্র সমালোচনার শিকার হন বাইডেন। এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 227 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। এর মধ্যে 64 শিশু ও 38 নারী রয়েছে। গাজা উপত্যকায় হামলা চালিয়ে ইসরায়েল জাতিগত নিধন করছে বলে অভিযোগ করেছে আরব লীগ। অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার গাজায় ত্রাণ সরবরাহ আটকে দিল ইসরায়েল। সীমান্ত বন্ধ করে দেয়ায় গাজায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফা শহরে 60 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা হিসেবে হামাসও রকেট হামলা চালায়। শুধু হামলা নয়, গাজার কেরেম শালম সীমান্তে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণও আটকে দেয় ইসরায়েল। মঙ্গলবার শুরুতে ওই সীমান্ত দিয়ে বেশ কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিলেও হামাসের রকেট হামলার পর আবারও সীমান্ত বন্ধ করে দেয়া হয়। বুধবারও ইসরায়েল এবং হামাসের মধ্যে গোলাগুলি হয়েছে। গাজার মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের 2 সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। গাজায় এ পর্যন্ত নিহতদের মধ্যে 150 জনই সশস্ত্র জঙ্গি বলে দাবি ইসরায়েলের, যদিও এ বিষয়ে হামাসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে ইসরায়েলের শান্তি ফেরানোর জন্য যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে বলে আবারও ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 9 দিনের হামলায় হামাস বহু বছর পিছিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। গাজায় ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে চিঠি দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দিয়েছে ফ্রান্স। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে প্রায় 450 ভবন, গৃহহীন হয়েছে 58,000-এর বেশি ফিলিস্তিনি। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 12,900 জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ মৃত্যু শনাক্ত ভারতে। 24 ঘন্টায় দেশটিতে 3,880 জনের প্রাণহানি এবং শনাক্ত হয়েছে 2,76,000-এর বেশি রোগী। এছাড়া বিশ্বে একদিনে শনাক্ত হয়েছে 6,53,000 রোগী। বিশ্বে মোট প্রাণহানির সংখ্যা 34,31,000। মোট আক্রান্ত 16,55,00,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 2,400 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে 79,000-এর বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে 636 জন, আর্জেন্টিনায় 494, রাশিয়ায় 390 এবং জার্মানিতে 257 জন মারা গেছে। এদিকে 6 মাসের বিধিনিষেধ শেষে বুধবার ক্যাফে এবং রেস্তোরাঁ খুলে দিয়েছে ফ্রান্স। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে করোনার ধাক্কা। আক্রান্ত মিডফিল্ডার ইব্রাহিম, তাকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। তবে দলের বাকি সবাইকে নিয়ে দুশ্চিন্তা নেই টিম ম্যানেজমেন্টের। কাতারে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা না থাকায় দেশেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। মাঠের একপাশে পুরো দল, আরেক পাশে সবার থেকে আলাদা অনুশীলন সোহেল রানার। কোভিড পজিটিভ হয়েছেন উইঙ্গার ইব্রাহিম। হোটেলে একই রুমে থাকায় তাই সোহেলকে নিয়েও বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। করোনা পরীক্ষার ফল জানার আগেই গত সোমবার থেকে অনুশীলন করছে দল, যেখানে ছিলেন ইব্রাহিম। দিন দুয়েকের পর তার করোনা আক্রান্তের খবরটা তাই দলের সবার জন্যই হুমকির। প্রশ্ন উঠেছে, জৈব সুরক্ষা বলয়ে ফুটবলাররা আসলেই কি থাকছেন? টিম ম্যানেজমেন্ট অবশ্য দুশ্চিন্তার কিছু দেখছে না। 8-10 দিন আগে কিন্তু ওরা সব প্লেয়ারই কিন্তু টেস্টের মধ্যে ছিল,
এই কারণে আসলে আমাদের ওইভাবে করানো হয় না। আর আসার পর প্রথম দিনই আমরা করিয়েছি, যার কারণে রিপোর্টটা পেতে হয়তো আমাদের দেরি হয়েছে। কেন রিপোর্টটা আমরা ভালো করে যাচাই বাছাই করার জন্য রিপোর্টটা পেতে আমাদের একটু দেরি হয়েছে। হোটেলে ওকে আইসোলেশনে রেখেছি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর ট্রিটমেন্ট হচ্ছে। ইব্রাহিমের সাথে যে সোহেল রানা ছিল, সোহেল রানা টেস্ট করেছে, ওরটা নেগেটিভ আসছে আবারও। ইনজুরিতে ছিটকে যাওয়া আশরাফুল রানার জায়গায় সুযোগ পাওয়া গোলকিপার মাহমুদ লিটন এদিন যোগ দিয়েছেন অনুশীলনে। কোয়ারেন্টিন শেষে ফিরেছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। কাতারে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা না থাকায় দেশেই সর্বোচ্চ অনুশীলনের তাগিদ তার। প্রস্তুতি ম্যাচ হলে খুব ভালো হতো, পরিকল্পনা তেমনটাই ছিল, কিন্তু কাতারে এখন যে অনুশীলনের সুযোগ পাবো না আমরা, এখানেই নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে হবে। দু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললে কিন্তু ইজি হয়, বাট আমি মনে করি যে আমরা লিগ স্টার্ট হয়েছে এবং লিগের সাথে আমরা জড়িত ছিলাম, কন্টিনিউ ম্যাচ খেলছি। সো ইন্টারন্যাশনাল ম্যাচ যদি ডিফারেন্ট হয়, তারপরে আমরা হার্ড ট্রেনিং করতেছি। সো আমি মনে করি যদি আমরা ফিজিক্যাল দিক দিয়ে ঠিক থাকি, সবকিছু ইনশাল্লাহ ভালো হবে। সূচি অনুযায়ী 3 জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ। এর মাত্র 3 দিন আগে কাতারে যাওয়ার চিন্তাভাবনা ফেডারেশনের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আতালান্তাকে 2-1 গোলে হারিয়ে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন ইউভেন্টাস। অন্যদিকে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে আরেক বড় দল পিএসজি। মোনাকোকে 2-0 গোলে হারায় ফরাসি জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে কুলোসেভস্কির গোলে শুরুতে লিড নেয় ইউভে। বিরতির আগেই সমতায় ফেরে আতালান্তা। ৭৩ মিনিটে ইউভেন্টাসের জয়সূচক গোলটি করেন চিয়েসা। দায়িত্ব নিয়ে একের পর এক ব্যর্থতায় হতাশ হয়ে পড়েছিলেন আন্দ্রেয়া পিরলো। ইতালিয়ান কাপের শিরোপায় উজ্জীবিত তিনি। এই ট্রফি জয় ইউভেন্টাসের ইতিহাস সেরা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের বিদায়কেও স্মরণীয় করে রাখল। ইতালিয়ান কাপে যখন 14তম শিরোপা জয়ের মাইল ফলকে স্পর্শ করল ইউভেন্টাস, ফ্রেঞ্চ কাপে তখন পিএসজিও রেকর্ড 14 বারের মতো চ্যাম্পিয়ন হল। ফাইনালে সাসপেনশনের কারণে নেইমার ছিলেন না, তাতে জয় পেতে কষ্ট হয়নি। এমবাপে ডি মারিয়া ছিলেন দারুণ ছন্দে। এমবাপের পাস থেকে প্রথমার্ধে লিড এনে দেয় ইকার্দি। আর শেষ দিকে এমবাপের গোলে জয়ের আনন্দে ভাসে লা পারিসিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগের সেমি থেকে বিদায় নেয়া পিএসজির লিগ ওয়ান শিরোপাও চ্যালেঞ্জের মুখে। এ সময় ফ্রেঞ্চ কাপ জয় স্বস্তির সুবাতাস পচেত্তিনোর দলে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার সাথে কখনোই ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় টিম টাইগার্স। ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করা সম্ভব বলছেন মুস্তাফিজ। আজ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর হবে চূড়ান্ত দল ঘোষণা। প্রথম দিনে ছিল বৃষ্টি বাগড়া, দ্বিতীয় দিনে নির্ঝঞ্ঝাট অনুশীলন। লঙ্কা বধের প্রস্তুতিতে তপ্ত রোদও বাধা হতে পারেনি। সিরিজ শুরুর আগে সময় কম, তাই 3 ঘন্টার অনুশীলনে সব ডিপার্টমেন্টেই ঝালিয়ে নিয়েছে টিম টাইগার্স। নিষেধাজ্ঞা থেকে ফিরে বল হাতে সপ্রতিভ, তবে ব্যাটিংয়ে সেরা ছন্দ খুঁজে পাননি সাকিব। জাতীয় দলের পর আইপিএলও খারাপ সময় গেছে, তাই নেট সেশনে ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। মুস্তাফিজ অবশ্য আইপিএলে পারফর্ম করে দিয়েছেন ফর্মে ফেরার বার্তা, কিন্তু ভারত থেকে দেশে ফিরে লম্বা সময় কোয়ারেন্টিনে থেকে নিজের ভেতর সংশয় তৈরি হয়েছে। প্রস্তুতির ঘাটতি দেখছেন তিনি, তাই লঙ্কা সিরিজে নিজের বোলিং নিয়তির হাতে ছেড়ে দিলেন ফিজ। আইপিএল থাকাকালীন আপনার আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন দিয়ে আপনার প্রায় আমি 25 দিনে আপনার একটা প্র্যাকটিস আর একটা ম্যাচ খেলছি। এখন জানি না বাদ ভাই, আমি আর সাকিব ভাই আমরা দুইজনই এরকমই প্রায় ছিলাম। এই 3 দিন আপনার কালকে তো আমরা প্র্যাকটিস করতে পারি নাই, আজকে করলাম, আরও 2 দিন টাইম পাবো। আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আর দেখি চেষ্টা করে দেখি কি হয়। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে এসেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে সিরিজ জিততে মরিয়া তামিমের দল, তবে কুশাল পেরেরার দলকে খাটো করছে না টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে কখনো সিরিজ না জেতা বাংলাদেশ এবার হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়েই নামবে। টিম তো আমি কোনোটা ছোট দেখি না, সবই টিম দিশে তো জেতাই লাগবে না। হোমে আমরা বেশি ম্যাচ জিতছি, এটা অবশ্যই আমরা আগে থাকবো ওই দিক থেকে। বৃহস্পতিবার বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ, এরপর চূড়ান্ত দল ঘোষণা। 23 মে প্রথম ওয়ানডের আগে আরও 2 দিন অনুশীলনের সুযোগ পাবেন তামিম সাকিবরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিকেএসপিতে কাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল।
3 দিনের কোয়ারেন্টিন আর 2বার কোভিড নেগেটিভ হয়ে এরই মধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে সফরকারীরা। পুনর্গঠন প্রক্রিয়ায় দলে আছে এক ঝাঁক তরুণ। নতুন অধিনায়ক কুশাল পেরেরার নেতৃত্বে প্রথম মিশনে সাফল্যের খোঁজে ম্যানেজমেন্ট। কন্ডিশন বুঝে স্পিনে বাড়তি গুরুত্ব অতিথিদের। নেট সেশনে সান্দাকান ধনঞ্জয়রা ব্যস্ত সময় পার করছেন। বিপরীতে সাকিব মিরাজদের মোকাবেলায় প্রস্তুত হচ্ছেন ব্যাটসম্যানরা। আইসিসি সুপার লিগের প্রথম পরীক্ষায় উইন্ডিজ সফরে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। 2023 বিশ্বকাপ ভাবনায় বাংলাদেশে পয়েন্ট তুলতে মুখিয়ে লঙ্কানরা। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।